তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো চতুর্থ সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্ন মহাবিদ্রোহের সামাজিক কারণ এ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর এর 4 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণী মহাবিদ্রোহের সামাজিক কারণ। তো দেখো মহাবিদ্রোহের অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো কারণের একটা সমষ্টি বা ফলাফল ছিল মহাবিদ্রোহ। সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, ধর্মীয় কারণ, প্রত্যক্ষ যে কারণ, এরকম একাধিক কারণ রয়েছে। এর মধ্যে সামাজিক কারণ কিন্তু প্রথমেই রয়েছে সামাজিক কারণ। তাই এই সামাজিক কারণটাও আমাদের জানা দরকার, কারণ সামাজিক দিক দিয়ে যে সমস্ত সমস্যা ইংরেজরা দেশে আসার পর দেখা দেয় সেটাই সামাজিক কারণ। দেখো সামাজিক কারণে প্রথমে যেটা রয়েছে সামাজিক বৈষম্য। তা প্রাচীনকাল থেকে ভারতবর্ষে বিভিন্ন জাতি এসেছে, যেমন শক, হুন, কুষাণ, পাঠান, মুঘল, একাধিক বিদেশি জাতি ভারতবর্ষে আসে। তারা এদেশে বসবাস করতে করতে এদেশের মানুষের সাথে মিশে গিয়ে তারা তাদের নিজেদের জাতিসত্তাকে বিলীন করে দিয়ে ভারতবাসীর সাথে মিশে গেছে। কিন্তু একমাত্র এই ইংরেজ জাতি তারা ভারতবর্ষে দীর্ঘদিন ছিল বা থাকার পরেও তারা কিন্তু ভারতবাসীর সাথে একাত্ম হতে পারেনি। তারা ভারতবাসীকে ঘৃণার চোখে দেখত, নিচু নজরে দেখত, তারা তাদের শাসিতের দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু দেখত। অর্থাৎ ইংরেজরা এই দেশে দীর্ঘদিন থাকলেও ভারতবাসীর সাথে তাদের কোনো সম্পর্ক বা কোনো আত্মার সম্পর্ক গড়ে ওঠেনি, বরং একটা প্রভু ভৃত্য সম্পর্ক বা একটা শাসক শাসিতের সম্পর্ক, একটা মালিক নাগারের সম্পর্ক বা চাকরের সম্পর্ক, যেটা সেই সম্পর্কটা কিন্তু তৈরি হয়। এবং সেই দৃষ্টিভঙ্গির ফলে ইংরেজদের সেই রকম দৃষ্টিভঙ্গির ফলে ভারতবাসীর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় এই ইংরেজ জাতির প্রতি। তাদের এই প্রভু সুলভ আচরণে ভারতবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একটা আন্দোলন বিদ্রোহের পথে এগোতে থাকে। তো এই সামাজিক যে বৈষম্য, মানে ইংরেজদের এই যে দৃষ্টিভঙ্গিটা ছিল, তার জন্যই কিন্তু এই মহাবিদ্রোহের একটা কারণ হয়ে উঠেছিল। এরপরে দেখো রয়েছে ভারতবাসীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা। তা ভারতবাসীর প্রতি ঘৃণার চোখে ভারতবাসীকে দেখা হতো, ইংরেজরা দেখতেন এবং তাদেরকে অবজ্ঞা করতেন। কিছু ম্যাজিস্ট্রেট আইন পাশ করে বলেছিলেন যে রাস্তাঘাটে কোনো ইংরেজকে দেখতে পেলে সাধারণ ভারতবাসী তাকে সালাম জানাবে। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ বা হোটেল, পার্কে কিন্তু ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল এবং বিভিন্ন জায়গায় ভারতীয়দের এবং কুকুরের প্রবেশ নিষিদ্ধ ছিল। এইভাবে ব্যানার পোস্টারে লেখা থাকতো, তাহলে ভারতীয় এবং কুকুরদের এখানে প্রবেশ নিষেধ। তাহলে এক প্রকার ভারতীয়দেরকে কুকুরের চোখে বা কুকুরের সাথে সমগোত্রীয় হিসাবে কিন্তু ইংরেজরা দেখতেন। তা তাদের প্রতি এই যে ভারতীয়দের প্রতি ঘৃণা এবং এই অবজ্ঞা, এই উদাসীনতা, এর জন্যই ভারতবাসীর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এরপরে দেখো রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চনা। তা আমরা জানি 1813 চার্টার অ্যাক্টের ভিতর দিয়ে ইংরেজদেরকে বলা হয় যে এদেশের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। 1833 চার্টার অ্যাক্ট 20 বছর পরে সেখানে বলা হয় যে সরকারি চাকরিতে ইংরেজি জানা বা শিক্ষিত ভারতীয়দেরকে উচ্চ পদে নিয়োগ করা হবে। কিন্তু এগুলো ছিল মুখের একটা ঘোষণা, সরকারি বিজ্ঞপ্তি, নির্দেশিকা, নোটিফিকেশন। বাস্তবে সেই রকম কিছুই ঘটেনি। ভারতীয়রা দুর্নীতিগ্রস্ত, ইংরেজরা এটাই মনে করতেন। এই কারণে ভারতীয়দেরকে উচ্চ কোনো পদে নিয়োগ করা হতো না, কোনো উঁচু কোনো সরকারি চাকরির পোস্টে তাদেরকে নিয়োগ করা হতো না, কারণ ভারতীয়রা দুর্নীতিগ্রস্ত এমনটাই মনে করতেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সেই 1793 এর সময় এই লর্ড কর্নওয়ালিসের এই সময় থেকে এই দৃষ্টিভঙ্গিটা চলে। 1835 সালে উইলিয়াম বেন্টিংয়ের রাজত্বকাল পর্যন্ত কিন্তু প্রায় 50 বছরের কাছাকাছি সময় এই ভারতীয়দেরকে বঞ্চিত করে রাখা হয় সরকারি চাকরি থেকে। ফলে শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে মধ্যবিত্ত শ্রেণী তাদের মধ্যে বা শিক্ষিত যুবক তাদের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভ তৈরি হয় ইংরেজদের প্রতি। তাই সরকারি চাকরির ক্ষেত্রে এই বঞ্চনাটা কিন্তু ছিল, যেটা মহাবিদ্রোহের প্রেক্ষাপটে কাজ করেছিল, একটি কারণ হিসেবে কাজ করেছিল, সামাজিক কারণ হিসেবে। এরপরে দেখো মুসলমান ও হিন্দুদের রক্ষণশীলতা। তা মুসলমান এবং হিন্দুদের যে রক্ষণশীল গোষ্ঠী তারাও কিন্তু ইংরেজদের প্রতি
তাদের ক্ষোভ তৈরি হয়। কারণ ইংরেজরা কি করে, এদেশে আসার পরে বিধবা বিবাহ চালু করে, সতীদাহ প্রথা নিষিদ্ধ করে দেয়, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রথা নিষিদ্ধ করে দেয় উইলিয়াম বেন্টিং, কন্যা সন্তান হত্যা নিষিদ্ধ করে দেওয়া হয়, নরবলি নিষিদ্ধ করে দেওয়া হয়। এগুলো ভারতীয় যে হিন্দু সমাজের যে রক্ষণশীল গোড়া সনাতনপন্থী যে রক্ষণশীল গোষ্ঠী, যারা হিন্দু ধর্মের কে যারা নানা রকম আষ্টে পৃষ্ঠে বিভিন্ন আইন কানুনে যারা বেঁধে রেখেছে, সেই রক্ষণশীল গোষ্ঠী তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে ইংরেজদের এই সমস্ত সামাজিক সংস্কারের ফলে। এই কারণে মহাবিদ্রোহের পরে কিন্তু যে মহারানীর ঘোষণা হয়, সেখানে বলা হয় যে ভারতীয়দের সামাজিক ব্যাপারে আর কোন রকম হস্তক্ষেপ ইংরেজরা আজ থেকে আর করবে না। তো এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল মহাবিদ্রোহের আগে ইংরেজদের প্রতি। ভারতীয় যে মেজর সংখ্যক যে হিন্দু যে বেল্ট, এর মধ্যে যারা রক্ষণশীল গোষ্ঠী রয়েছে, ব্রাহ্মণ বা হিন্দু পণ্ডিত শ্রেণী, তাদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয় ইংরেজদের প্রতি। কারণ ইংরেজরা বিভিন্ন সংস্কার করে বা এই রামমোহন বিদ্যাসাগর বা অন্যান্য সংস্কারকদের হয়ে বিভিন্ন আইন কানুন নিয়ে আসেন ইংরেজরা, ইংরেজ গভর্নমেন্ট, যেগুলো ভারতীয় হিন্দু ধর্মের রক্ষণশীল গোষ্ঠীকে আঘাত করে। এগুলো তারা হিন্দু ধর্মের উপর আঘাত বলে মনে করে এবং ইংরেজদের প্রতি একটা তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, যেটা মহাবিদ্রোহের একটা প্রেক্ষাপট তৈরি করছে। এরপরে দেখো, এছাড়া ইংরেজরা যেমন টেলিগ্রাফ চালু করে, ইংরেজি শিক্ষা চালু করে, সংস্কৃতকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, টেলিফোন চালু করে বা রেল লাইন চালু করে। এগুলো ভারতীয়দের মধ্যে যারা রক্ষণশীল গোষ্ঠী, তারা খুব একটা ভালোভাবে এটা নিতে পারেনি এগুলোকে। এরপরে দেখো রয়েছে ইংরেজদের ব্যভিচার ও অত্যাচার। তাই ইংরেজরা 250 বছর এদেশে রাজত্বকালে তাদের বিরুদ্ধে বিভিন্ন জাতি গোষ্ঠী, ভারতবর্ষের বিভিন্ন উপজাতি গোষ্ঠী যেমন রয়েছে সাঁওতাল, কোলভিল, মুন্ডা, ওরাও বা বিভিন্ন যে উপজাতি গোষ্ঠী, তারা বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে। এবং এই সমস্ত বিদ্রোহগুলো দমনের সময় ইংরেজ যে সমস্ত ইংরেজ কর্মচারীরা এদেশে ছিল বা ইংরেজদের যে সমস্ত কর্মচারীরা এই সমস্ত জাতিগুলোর কাছ থেকে কর আদায় করতেন, তারাও বিভিন্নভাবে এই সমস্ত জাতিগুলিকে অত্যাচার করেছে, তাদের পরিবারকে অত্যাচার করেছে, এই এবং বিভিন্ন রকম ব্যভিচার বা অত্যাচারের নমুনা কিন্তু ইংরেজরা রেখে গেছে এই ভারতীয়দের উপরে। তা এটা একটা কারণ হয়ে দাঁড়ায় মহাবিদ্রোহের সামাজিক কারণ হিসেবে ইংরেজদের এই ব্যভিচারী কাজকর্ম বা এবং তাদের অত্যাচারমূলক কাজকর্ম। এই 5টা মূল কারণ রয়েছে সামাজিক কারণ। সামাজিক কারণের এই 5টা দিক মূলত আলোচনা করতে হবে। তাই সে যে যত নাম্বারের কোশ্চেন হোক না কেন, 4 নম্বরের কোশ্চেন এলে এই 5টা পয়েন্ট লিখবে এবং এর মধ্যে 2-4 লাইন করে লিখে দিলেই কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হবে। এর যে প্রপার নোটস 4 নম্বরে, সেই অ্যান্সার আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। দ্বাদশ শ্রেণী 4th সেম ইতিহাস, মহাবিদ্রোহের সামাজিক কারণগুলি কি ছিল? 4 নম্বরের প্রশ্ন। তা প্রথমে দেখো সূচনা। পলাশী যুদ্ধের পর থেকে 100 বছর ধরে কোম্পানির অপশাসনের ফলে যে অসন্তোষ জমা হয়েছিল, তার বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মধ্য দিয়ে। বিভিন্ন দিক থেকে কোম্পানির শোষণ ও উৎপীড়ন যখন এমন একটা পর্যায়ে পৌঁছায় যে সামাজিকভাবে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে, তখন বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়। এরপরে দেখো রয়েছে মহাবিদ্রোহের সামাজিক কারণ। মহাবিদ্রোহের সামাজিক কারণ বিভিন্ন সাব পয়েন্ট করে লিখতে হবে। প্রথমে রয়েছে সামাজিক বৈষম্য। শক, হুন, পাঠান, মোঘল প্রভৃতি বিদেশি জাতি ভারতবর্ষে এসে শেষ পর্যন্ত ভারতীয় সমাজ সংস্কৃতিতে লীন অর্থাৎ বিলীন অর্থাৎ মিশে যায়। কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল ব্রিটিশ। সামাজিক বিচারে ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত। এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগিয়ে তোলে। এ প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু বলেছেন, ভারত ব্রিটিশ আমলেই সর্বপ্রথম উপলব্ধি করে যে সে বিজিত হয়েছে, অর্থাৎ পরাজিত বা পরাধীন হয়েছে। 2 দেখো, ভারতবাসীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা। ভারতবাসী ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। আগ্রায় এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছেন, কোনো ইংরেজকে রাস্তায় দেখতে পেলে তাকে ভারতবাসী সালাম জানাতে বাধ্য থাকবে। বহু ইউরোপীয় ক্লাবের প্রবেশদ্বারে লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এছাড়া ব্রিটিশ রেস্তোরাঁ, পার্ক ও হোটেল সহ বিভিন্ন জায়গায় ভারতবাসীর প্রবেশের অনুমতি ছিল না। স্বাভাবিকভাবেই ব্রিটিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ঘৃণার মনোভাব শাসক ও শাসিতের মধ্যে বিস্তর ব্যবধান তৈরি করে।
পয়েন্ট সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চনা। 1833 চার্টার আইনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি সরকারি উচ্চ পদে যোগ্য ভারতীয়দের নিয়োগের নীতি গৃহীত হলেও তা কখনোই বাস্তবায়িত হয়নি। কর্নওয়ালিস ভারতীয়দের দুর্নীতিগ্রস্ত মনে করায় তাদেরকে সরকারি উচ্চ পদগুলি থেকে বঞ্চিত করে রাখেন। এই বঞ্চনা চলে লর্ড বেন্টিং এর আমল পর্যন্ত। সে যুগে প্রশাসনিক বিভাগে ভারতীয়রা ডেপুটি কালেক্টর বা বিচার বিভাগের ক্ষেত্রে সদর আমিন পদ পর্যন্ত নিযুক্ত হতে পারতেন। এরপরে 4 নম্বর পয়েন্ট, মুসলমান ও হিন্দুদের রক্ষণশীলতা। ব্রিটিশের প্রতি ভারতবাসী কোনোদিনই আস্থা রাখতে পারেনি। মোঘল শাসনের অবসানের পর ব্রিটিশ এদেশের শাসনভার গ্রহণ করায় মুসলমানরা কখনোই ব্রিটিশকে ভালো চোখে দেখেনি। আবার সতীদাহ প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন রদ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে প্রত্যক্ষ ভূমিকা নেওয়ায় রক্ষণশীল হিন্দুদের একাংশ ব্রিটিশের প্রতি ক্ষুব্ধ ছিল। তাছাড়া ইংরেজি শিক্ষার প্রচলন, টেলিগ্রাফ স্থাপন, রেলপথের বিস্তার ইত্যাদি কার্যকলাপ হিন্দু মুসলমান নির্বিশেষে উদারভাবে মেনে নিতে পারে। পয়েন্ট, শেষ পয়েন্ট দেখো 5, ইংরেজদের ব্যভিচার ও অত্যাচার। এই 5টাই মূলত কারণ। দেখো এটি 8 নম্বরের যদিও আসে তোমরা কিন্তু লিখতে পারবে, একটু বড় করে লেখা আছে। আবার 4 নম্বরে দিলে তোমরা একটু শর্ট করে লিখবে, প্রতিটা পয়েন্ট লিখবে, 2-4 লাইন করে অ্যান্সারে লিখবে। কোম্পানির শাসনকালে কোম্পানির কর্মচারীদের হাতে যেভাবে আপমর ভারতবাসী অত্যাচারিত নিপীড়িত হয়েছে তার তুলনা মেলা ভার। কারণে অকারণে কোলভিল, মুন্ডা, সাঁওতাল সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠীর পরিবারকে ব্রিটিশ কর্মচারীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে, যা ভারতবাসীকে ক্ষুব্ধ করেছিল। উপসংহারে দেখো কি বলা হয়েছে, সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে এক তীব্র প্রতিবাদের তাগিদ অনুভব করেছিল। এই তাগিদ থেকেই সিপাহী বিদ্রোহের সূচনা ঘটেছিল। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, আন্ডারলাইন হবে, এর মতে বেশিরভাগ অঞ্চলগুলিতে সিপাহীদের অনুসরণ করে জনসাধারণ বিদ্রোহের প্রসার ঘটিয়েছিল। কারণ সিপাহীদের অনুসরণ কেন করছে জনসাধারণ, তার কারণ হচ্ছে এই সামাজিক কারণগুলো। তো এই ছিল তোমাদের 4 বা 8 নম্বরের মহাবিদ্রোহের সামাজিক কারণ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।